ওষুধের দোকানের সামনে লম্বা লাইন দেখে থতমত খেয়ে যায় রাতুল। বেলেঘাটার এই দোকানটা খুব বড়। মায়ের স্পেশাল ইনসুলিনের ইঞ্জেকশনটা এই দোকান ছাড়া পাওয়াও যায় না। অন্তত 50 জনের পেছনে লাইন। কিছু করার নেই। অফিসে কটা ইম্পর্টেন্ট মিটিং রিশিডিউল করে পিছিয়ে দিল। রোদেই দাঁড়ালো রাতুল। উফ, কি রোদ! একটা ছাতা আনলে ভালো হতো। এই গাড়ি নিয়ে বেরিয়ে বেরিয়ে ছাতা ক্যারি করার অভ্যেসটা একেবারেই নেই। ফোনটা ঘাঁটতে ঘাঁটতেই নিজের নামটা শুনে চকিতে পেছনে তাকায় রাতুল। আরে রাতুল দা, আপনি এখানে? ঘুরে দেখে মাসুম। তুমি এখানে? রাতুল প্রশ্ন করে। এখানে অনেক রেয়ার মেডিসিন পাওয়া যায়, আমার কিছু মেডিসিন দরকার, তাই। আপনি? একই কারণ ভাই, আমার মায়ের স্পেশাল ইনসুলিনের ইঞ্জেকশন লাগে, এই দোকান ছাড়া পাওয়াও যায় না। অগত্যা। ও, আপনি প্রেসক্রিপশন দিন। আপনি তো অনেক পেছনে, আমার ছেলে আছে লাইনে, ওকে দিয়ে দিচ্ছি। ও আমারটা আর আপনারটা একসঙ্গে নিয়ে নেবে। না না, ঠিক আছে, আমি নিয়ে নেব। আরে দাদা, মাসিমার ওষুধ, এক্ষেত্রে এত পরপর ভাবলে চলে? আর আপনি যেখানে দাঁড়িয়ে আছেন সেখান থেকে 1 ঘন্টা সময় লাগবে। দিন দিন, আমার ছেলেটা সামনেই চলে গেছে, হয়ে যাবে মিনিট 10 মধ্যে। অগত্যা দিয়েই দেয় রাতুল। কাল যাকে এত ইম্পর্টেন্ট ইনফরমেশন দিতে হবে, তার থেকে আজ না হয় এটুকু ফেভার নিলই। মিনিট 10 মধ্যেই ছেলেটা চলে এলো। রাতুলেরটা দিয়ে দিল। রাতুল দেখলো প্রায় 2 ব্যাগ ওষুধ। এত ওষুধ কি হবে মাসুম ভাই? একটু চুপ থাকে মাসুম। লাগবে দাদা, আরো অনেক বেশি লাগতো, দিতে পারছি কই। মানে? এগুলো সব ক্যান্সারের ওষুধ দাদা, লটে কিনলে এখানে সস্তা হয়, তাই কিনি। ক্যান্সার? কার হয়েছে জানতে চায় রাতুল। অনেকের দাদা। তুমি কি বলছো? আমি কিছু বুঝতে পারছি না মাসুম। বুঝতে চান দাদা? আসুন তাহলে, কাছেই, 8 ঘন্টার মধ্যে ছেড়ে দেব। এমনিতে প্রথম দিন থেকেই কেন কে জানে মাসুম ছেলেটাকে বেশ ভালো লেগেছিল রাতুলের। বেশ সপ্রতিভ। ওর চোখগুলো খুব গভীর। কৌতূহল আর চাপতে পারে না রাতুল, যাওয়াই স্থির করে। চলুন দাদা, আমি আপনার গাড়িতে যাচ্ছি। আমার ছেলেরা আমার গাড়িটা নিয়ে আসবে। মাসুমকে পাশে বসিয়ে মাসুমের ডিরেকশনে গাড়ি নিয়ে চলে রাতুল। মিনিট 10 মধ্যেই একটা হোমের সামনে দাঁড়ায় রাতুল। আসুন দাদা, ভেতরে আসুন। ভেতরে ঢোকে রাতুল। ঢুকে দেখে হাসপাতালের মতো বেড, সেখানে সব ছোট ছোট ছেলে মেয়ে, বয়স খুব বেশি হলে 15-16 মধ্যে। কারো স্যালাইন চলছে, কারো জীর্ণ চেহারা, কেউ আবার মুখে নেবুলাইজার নিয়ে শুয়ে। এটা কি মাসুম ভাই, হাসপাতাল নাকি? না দাদা, এরা সবাই অনাথ, বিভিন্ন হোমের বাচ্চা। এদের সবার ক্যান্সার। একে অনাথ, তাই আবার ক্যান্সারের মতো মারণ রোগ। কে চিকিৎসা করাবে এদের? আমি একটা এনজিওর সঙ্গে যুক্ত, যারা এইসব বাচ্চাদের তুলে এনে কাজ করত। এখন আমি ওদের একজন হয়ে গেছি। জানেন দাদা, ওই যে 8 বছরের মেয়েটিকে দেখছেন, ওর নাম টিনা। এই কোয়ার্টারে যা লাভ হবে তা দিয়ে টাটা মেমোরিয়ালে ওর ব্লাড ট্রান্সফিউশন হবে। আর ওই যে দেখুন, ওর নাম আমির। ওর তো আবার লিভার ক্যান্সার, বাঁচানো খুব মুশকিল। তাও মুম্বাইয়ের ডাক্তার বলেছে যদি লিভারটা ট্রান্সপ্লান্ট করা যায় তাহলে একটা আশা আছে। আর দাঁড়াতে পারে না রাতুল। চোখে দিয়ে নিজের অজান্তেই হু হু করে জল পড়তে থাকে। বাক্য আর সরে না। মাসুমের কাঁধে হাতটা রাখতে পারে শুধু। এতেই কাঁদছেন দাদা? জানেন, আপনার ছেলের বয়সী আমার একটা ফুটফুটে মেয়ে ছিল। এই মারণ রোগে আল্লাহর কাছে চলে গেল। কিছুতেই ধরে রাখতে পারিনি। আমার স্ত্রী পাগলের মতো হয়ে গিয়েছিল। তারপরে হোমটার খোঁজ পাই। চেষ্টা করি ওদের মধ্যেই আমার মরা মেয়েটাকে খুঁজে পেতে। যদি একজনকেও বাঁচাতে পারি। আর কথা বলতে পারে না রাতুল, তবু খুব কষ্ট করে এইটুকু বলতে পারে, তোমার তো বয়স কম মাসুম, তোমার স্ত্রীরও নিশ্চয়ই বয়স কমই হবে। তোমরা আর একটা। বছর 2 আমার বিবি কথাই বলতে পারেনি। এখনো যে খুব স্বাভাবিক তা নয়, তবে আল্লাহর মেহেরবাণীতে ও আবার মা হতে চলেছে। সবে 3 মাস। আশীর্বাদ করুন যেন এবার আমরা একটা সুস্থ সন্তানের মুখ দেখি। নিশ্চয়ই পারবে মাসুম। তুমি এত লোকের এত উপকার করছো, তোমার ক্ষতি কিছুতেই আল্লাহ করবেন না। দেখবে এবারে সব ঠিক হবে। অপরাধ করছি না বলছেন? হাসে মাসুম। আইনের চোখে করেছো, কিন্তু মানবিকতার চোখে নয়। থ্যাংক ইউ দাদা, আপনার এই সাপোর্টটাই অনেক।
প্রচুর টাকা লাগবে দাদা এদের সুস্থ করতে। কে দেবে বলুন? চাকরি করে কত কামাবো? নেতা মন্ত্রীরা চুরি করে দেশটাকে শেষ করে দিচ্ছে, তার বেলায় কিচ্ছু হচ্ছে না। আর আমাদের মতো লোকেরা কিছু নিজেদের মতো করে করতে গেলেই আইনের চোখ রাঙানি। বুঝছি মাসুম, কিন্তু কাজটা তো বেআইনি। যদি ধরা পড়ো তোমার কিন্তু জেল হয়ে যাবে, তখন কে দেখবে এদের? ধরা পড়ার চান্স খুব কম দাদা। না মাসুম ভাই, দেশের আইন ব্যবস্থাকে এতটাও দুর্বল ভেবো না। ইনসাইডার ট্রেডিংয়ের খবর কিন্তু মুম্বাই পুলিশের কাছে আছে, তারা কলকাতা পুলিশকেও জানিয়েছে। ওরা কিন্তু সজাগ আছে এবারে মাসুম ভাই, তাই যা করবে ভেবে করবে। উপায় নেই দাদা, এবারের কোর্টটা চাই। ঠিক আছে, আপনি বলছেন যখন, পরের বারে আর এই কাজ করব না, অন্য কিছু ভাববো। তাই ভেবো। কাল পার্ক স্ট্রিট চলে এসো বেলা 10টা নাগাদ, ওই ক্যাফেতেই যেখানে মেহবুব গেছিল। আমি আজ রাতের মধ্যে রিপোর্ট রেডি করে রাখছি। ওকে দাদা, আমিও আপনার টাকা রেডি করে রাখবো। লাগবে না, কিচ্ছু লাগবে না। ধরে নাও তোমার এই মহাযজ্ঞে ওটা আমার যৎসামান্য আহুতি। ভালো থেকো, কাল দেখা হবে। আর দাঁড়ায় না রাতুল, গাড়িটা নিয়ে সোজা বেরিয়ে যায়। একই জায়গায় দাঁড়িয়ে থাকে মাসুমও। আজ বড়লোকদের প্রতি ধারণাটা একটু হলেও বদলায় না। সব বড়লোক অর্থ পিশাচ নয়। দুপুরবেলা বেশ খদ্দের হয়েছে আজ। মাসের শুরু, চাপও বেশি। শ্রীরামপুরের বাজারে দোকান বেশ চালু, তবে অধিকাংশ খরিদ্দারই খাতায় কেনে, আস্তে আস্তে দেয়। তপনবাবুও বেশ অভ্যস্ত হয়ে উঠেছেন এই ব্যবস্থায়, সেইভাবেই মালও তোলেন। বেলা প্রায় 3টে, সব খরিদ্দার ছেড়ে হিসাব মেলাচ্ছিলেন। হঠাৎ দাদার ছেলে বলাই এসে হাজির। ব্যস্ত নাকি কাকু? বলাই বলে, না হয়ে গেছে, এবার দোকান বন্ধ করব। বল, কিছু বলবি? হ্যাঁ বলবো, আগেও বলেছিলাম, তুমি বিশ্বাস করনি। তিথিও তোমাকে কি সব উল্টোপাল্টা বুঝিয়ে দিল, তাই এবারে আমি ছবি তুলে এনেছি, টাটকা, একেবারে আজকের ছবি। মানে? পোস্তায় গেছিলাম মাল তুলতে, ফেরার সময় ভাবলাম একটা ভ্যান করে নিই, আর আমি হেঁটেই চলে যাই, তাই করেছিলাম। হাওড়া ব্রিজ ক্রস করার সময় দেখি তিথি এই ছেলেটার সঙ্গে দাঁড়িয়ে কি সব কথা বলছে। আগেও বলেছিলাম আমি, তুমি বিশ্বাস করনি, তাই এবারে ছবি তুলে এনেছি, এই দেখো। তপনবাবু ভালো করে বলাইয়ের মোবাইলটা দেখেন। সত্যি তো, একটা ছেলের সঙ্গে কথা বলছে তিথি, বেশ দেখতেও ছেলেটাকে। কে? পড়ে নাকি তিথির সঙ্গে? আর পড়লেই বা হাওড়া ব্রিজের সামনে দেখা করবে কেন? সব গুলিয়ে যাচ্ছে। তাই তোরে বলাই, তিথি তো বলেছিল ও যে স্যারের কাছে পড়ে তার সিনিয়র ছাত্ররা সাহায্য করে ওদের। কাকা, তোমার কি বুদ্ধিশুদ্ধি লোপ পেলো? তিথি একটু ভালো নম্বর পেয়েছে আর কলেজে যাচ্ছে বলে ও যা বলবে তুমি তাই বিশ্বাস করবে? এই ছেলেটির ছবি ভালো করে দেখো কাকা, একে দেখে তোমার মনে হয় ও কলেজে পড়ে? ও অনেক বড়। ঠিক। আবার ভালো করে দেখেন তপনবাবু। হ্যাঁ, ছেলেটার তো বেশ বয়স, বছর 30 মনে হচ্ছে। কি করে চিনল তিথি ওকে? প্রেম টেম করে নাকি? তাই তো বলাই। ঠিক আছে, তিথিকে জিজ্ঞেস করবো খন। করলেও তোমাকে আবার কিছু বোঝাবে। শোনো কাকু, তিথি আর আগের মতো নেই, চাল চলন সাজগোজ অনেক পাল্টে গেছে ওর। সেটা তুমি দেখতে না পেলেও আমরা পাই কাকা। শোনো, ভালো কথা বলছি, তিথি ভালো দেখতে, ভগবানের দয়া তোমার ব্যবসাও ভালোই চলছে, তুলিও ছোট এখনো। তিথি খারাপ কিছু ঘটিয়ে ফেলার আগে ওর বিয়ে দিয়ে দাও কাকা। একবার বদনাম হয়ে গেলে কিন্তু আমাদের মতো পরিবারের মেয়ে আর কেউ নেবে না কাকা। বিয়ে? তিথিটার যে ইচ্ছে ছিল চাকরি বাকরি করার, কাকা সেসবও বিয়ের পরেও করতে পারবে। দেখো, সত্যি বলতে কি এখন চাকরির কি বাজার তা তো তোমার অজানা না। আর আমাদের বংশ পরম্পরায় ব্যবসা, তাও মুদিখানার। আমরা তো আর অত বড়লোক নই কাকা যে সব কিছু টাকা দিয়ে ধামাচাপা দিয়ে দেব। তিথি আমার বোন কাকা, আমি কি চাইবো ওর ক্ষতি হোক? ও যদি একটা আজে বাজে ছেলের পাল্লায় পড়ে শেষে একটা ভুল করে বসে, তাহলে ওর পুরো জীবনটা নষ্ট হয়ে যাবে। তার চেয়ে যা রয় সয় তাই ভালো কাকা। তুমি এখনও আছো মাথার ওপর, ওর একটা ব্যবস্থা করে দিতে পারবে। আমি বলি কি, তিথির সাথে অশান্তি না করে একটা ভালো ছেলে দেখে ওর বিয়ে দিয়ে দাও। আর ওর যদি নিজের কোনো পছন্দ থাকে তো জিজ্ঞেস করে দেখো না, ভালো ছেলে হলে আমরা তার সঙ্গেও কথা বলতে পারি। বিয়ে তো আজ না হোক, কাল দিতেই হবে কাকা। বলাইয়ের যুক্তিটা মন্দ লাগে না তপনবাবুর। এটা ঠিক, তিথি আজকাল কেমন যেন হয়ে গেছে। সেদিনই তো দেখলাম কি বিচ্ছিরি একটা গেঞ্জি আর প্যান্ট পরে বেরোলো। মা কত করে বলল জামাটা চেঞ্জ করতে, কিছুতেই শুনল না মায়ের কথা। আজকাল রাগ জেদ সব সময় তুঙ্গে। বোনের সঙ্গেও ভালো করে কথা বলে না।
বছরখানেক আগের তিথির সঙ্গে এখনকার তিথিকে যেন মেলানোই যায় না। এটাও তো ঠিক, উঠতি বয়সের মেয়ে একটা ভুল করে বসলে সারা জীবন ভুগবে। তার চেয়ে সেদিন একজন খরিদ্দার ফোন নম্বর দিয়ে গেল না, উত্তরপাড়ায় বাড়ি, একটা ইঞ্জিনিয়ার ছেলের কথা বলছিল, হাতড়ে হাতড়ে ফোন নম্বরটা পেয়েও গেল তপনবাবু। কিন্তু তিথির সাথে কথাটা বলে ফোন করাটা কি ঠিক হবে? যাকগে, করে তো দেখি ফোন, সেরকম হলে না করে দেওয়া যাবে, ভাবেন তপনবাবু। কি এত ভাবছো গো? সীমাদেবী জিজ্ঞেস করেন। ভাত মুখেই তুলছ না, কিছু হয়েছে? বলাই যা যা বলেছে পুরো ঘটনা বললেন তপনবাবু স্ত্রীকে। তিথি প্রেম করছে? তবে জানো, হতেও পারে। আজকাল দরজা বন্ধ করে ও যে কি ফিসফিস করে কথা বলে। সেটাই তো ভাবছি, মেয়েটা পড়ছে, বিয়ে দেওয়া কি ঠিক হবে? দেখো, আমাদের সংসারে তো কেউ চাকরি করেনি। তিথিটা বলতো আর আমরাও ভাবতাম থাক, ও না হয় তাই করুক। কিন্তু এটাও তো ঠিক, কোনো আপদ বিপদ ঘটে গেলে। না না, তার চেয়ে তুমি বিয়েই দিয়ে দাও গো। ও চাকরি করার হলে ও না হয় বিয়ের পরও করবে। আর বিয়ে বললেই তো আর বিয়ে হয় না, সব হতে হতে বছরখানেক বছর দুয়েক হয়েই যাবে। লোকে বলে লাখ কথার আগে বিয়ে হয় না। তুমি বরং ওই ছেলেটির বাড়িতে কথা বলে দেখো আগে। খানিকক্ষণ পরে ফিরে আসে তিথি, হাত মুখ ধুয়ে জলখাবার খেয়ে নিজের ঘরে যেতে যাবে, আর তপন বাবুর ডাক। তিথি! ডাকটা কেমন যেন একটু অন্যরকম। পেছনে ফিরে তাকায় তিথি। কাল তুমি কোথাও বেরোবে না, পাত্রপক্ষ তোমাকে দেখতে আসবে, সুন্দর সেজে গুজে থাকবে। মানে কি বলছো? বিয়ে আমার? হ্যাঁ, এত অবাক হবার কি আছে? বিয়ের বয়স কি তোমার হয়নি? না, হয়নি। 20 বছর বয়সটা আজকাল বিয়ের বয়স না বাবা। হয়তো তাই, আমরা পুরনো দিনের মানুষ তো, পিছিয়ে পড়া, তাই অতটা আধুনিক হতে পারছি না। শোনো, আমার এক খরিদ্দারের ছেলে নেভিতে কাজ করে। ওরা সুন্দরী অল্প বয়সী মেয়ে খুঁজছিল, তোমাকে হয়তো কোনো সময় দেখেছে। তাদের পছন্দ। ছেলে এখন মাস দেড়েকে ছুটিতে বাড়ি এসেছে। ওদের ইচ্ছে এই ছুটির মধ্যেই সব সেরে ফেলার, সম্ভব হলে বিয়েটাও। তোমার পড়াশোনা বা চাকরি করা নিয়ে ওদের কোনো আপত্তি নেই, ওসব তুমি বিয়ের পরেও করতে পারবে। ছেলেটার বয়স কম, কর্মস্থলে একা থাকে। ওনাদের একটাই দাবি, বউ নিয়ে গেলে ছেলেটার একাকিত্ব কিছুটা কাটে, তাই ওনারা একটু তাড়াই দিচ্ছেন। আর এত ভালো সম্বন্ধ, এত নিশ্চিন্ত চাকরি, ভালো পরিবার, আমিও হাতছাড়া করতে চাইছি না। রাখো তোমার নিশ্চিন্ত চাকরি, আমি এখন কিছুতেই বিয়ে করব না, ব্যাস। জোর করে বিয়ে দেবে নাকি আমায়? বিষ খাবো, তবু বিয়ে করব না, করব না, করব না। তুই অমন করছিস কেন তিথি? ছুটে আসেন তিথির মা। এসব কথা কেউ বলে নাকি? ওনারা কাল তো সবে দেখতে আসছেন। এমনও তো হতে পারে তোকে পছন্দ হলো না, তাহলে তো আর বিয়ে হবে না। আমাকে কেউ অপছন্দ করবে না মা, সেটুকু কনফিডেন্স আমার আছে। কিন্তু আমি রাতুলদাকে ছাড়া কাউকে বিয়ে করব না। এটাই ভাবছিলেন তপন বাবু। তিথির নিশ্চয়ই। কে রাতুলদা? তোমার সঙ্গে কোনো সম্পর্ক আছে নাকি? তাহলে তার নাম ঠিকানা দাও, আমরা কথা বলি তাদের সঙ্গে। তপনবাবু জিজ্ঞাসা করেন। এবার থমকে যায় তিথি। কি বলবে? সম্পর্ক আছে না নেই? আমি জানি রাতুলদাও ভালোবাসে আমাকে, না হলে ও আমার ছবি অত কাণ্ড করে ডিলিট করাতো না। ভালোবাসে বলেই করিয়েছে। কিন্তু বাবাকে কি বলবো এখন? মনে মনে ভাবে তিথি। কি হলো, চুপ করে রইলে কেন? বলো, কোথায় থাকে, কি করে? আমরা যাব তার বাড়ি। আবারও চুপ তিথি। সেটা এক্ষুনি সম্ভব না বাবা। কেন সম্ভব না? রাতুলদাকে আমায় কিছুটা সময় দিতেই হবে। এক্ষুনিও আমায় বিয়ে করতে পারবে না। হ্যাঁ, কিন্তু কেন? কারণ ও বিবাহিত, ওর একটা ছেলেও আছে। সেসব থেকে বেরোতে ওর একটু সময় তো লাগবেই বাবা। তবে ও খুব বড় চাকরি করে বাবা, সেসব নিয়ে তুমি ভেবো না। কোনো কিছু বোঝার আগেই একটা সপাটে চড় পড়ে তিথির গালে। প্রাথমিক ধাক্কাটা সামলে চোখ মেলে তিথি দেখে বাবা না, চড়টা মেরেছে মা। সারা জীবন শান্ত থাকা মা আজ যেন রণমূর্তি ধারণ করেছে। হিড়হিড় করে তিথিকে টানতে টানতে নিয়ে গিয়ে ঘরে ঢুকিয়ে দরজা বন্ধ করে দেন তিথির মা। তিথি যেন কিছুতেই আজ মায়ের সঙ্গে শক্তিতে পেরেই উঠছে না। তিথির ফোনটা কেড়ে নিয়ে বাইরে থেকে দরজা বন্ধ করে দেন উনি। ভেতর থেকে তিথির কান্নার আওয়াজ আসে। দরজা খোলো মা, কাল যে আমায় যেতেই হবে। ও মা, মা গো। রাত প্রায় 12টা। সমস্ত অডিট রিপোর্টের কাজ শেষ করল রাতুল। যত্ন সহকারে প্রিন্ট আউটও নিয়ে নিল। কাজটা বেআইনি জেনেও আজ একটু হাত কাঁপল না। যতবারই ভেবেছে ভুল রিপোর্ট দেবে মাসুমকে, ততবারই ওই অসহায় শিশুগুলোর মুখ ভেসে উঠেছে চোখের সামনে। ওর রিপোর্টের ওপর নির্ভর করছে ওদের চিকিৎসা।
কারো ব্লাড ট্রান্সফিউশন, তো কারো লিভার ট্রান্সপ্লান্ট। আর এসবের জন্য চাই টাকা, প্রচুর টাকা, কোটি কোটি টাকা। এত টাকা সত্যি সৎ পথে উপার্জন করা শুধু মুশকিল না, অসম্ভবও বটে। মাসুমকেও জানিয়ে দিয়েছে এই প্রথম আর এই শেষ, এরপর যেন ওর ওপর আর ভরসা না করা হয়। ও মেনেও নিয়েছে সেটা। তবে রিজু প্রচণ্ড সন্দেহ করছে, একটু সাবধান থাকতে হবে। রিপোর্টটা খামে ঢুকিয়ে লাইব্রেরি থেকে বেরোতে যাবে রাতুল, আর পথ আটকে দাঁড়ায় রিজু। দাঁড়া দাদা ভাই, সব কাজ রেডি তো? বুঝতে পেরেও না বোঝার ভান করে রাতুল। মানে ওই মাসুম ভাইকে যে রিপোর্টটা কাল দিবি, সেটা রেডি তো? ধপ করে চেয়ারে বসে পড়ে রাতুল। রিজু তার মানে সব জেনে গেছে, এরকম একটা আশঙ্কা ছিলই। কিন্তু কী রে দাদা, চুপ করে গেলি যে? বাক্য সরছে না তো? ভাবছিস আমি কি করে জানলাম? কি বলতো দাদা, যত বড় অপরাধী হোক কোনো না কোনো প্রমাণ ঠিক রেখে যায়। তুই যেমন রেকর্ডিং পেনটা রেখে গেছিলি, ভাবিসনি লাইব্রেরি সার্চ করে আমি সব বের করে ফেলবো। এবার কি হবে দাদা? তুই আর তোর গ্যাং তো ধরা পড়বি এবার। ছি ছি দাদা ভাই, 20 লাখ টাকার জন্য এটা করতে পারলি তুই? এটা তো এক প্রকার দেশদ্রোহিতা। পুরোপুরি পাথর হয়ে বসে থাকে রাতুল। শোন ভাই, তুই আমার পুরো কথাটা শোন। না, কিচ্ছু শুনবো না। তুই এত নীচ দাদা ভাই, একটা মেয়ের সঙ্গে নিউড ছবি তোর, তারপর ঘুষ। ছি, আমার ভাবতেই ঘেন্না করছে যে তুই আমার দাদা। রিজু, চিৎকার করে ওঠে রাতুল। তুই আমাকে নিয়ে যা খুশি বল, আমি কিচ্ছু মনে করব না, কিন্তু কোনো মেয়ের সঙ্গে আমার নাম জড়াবি না রিজু। রাতুল সিনহা আর যাই হোক চরিত্রহীন নয়। ওই মেয়েটার সঙ্গে নিউড ছবি ছিল না তোর, যেগুলো ডিলিট করতে বললি? তুই দেখেছিস আমার নিউড ছবি? না দেখে বলছিস কেন? কোনো নিউড পিক আমার আর তিথির ছিল না। নিউড পিক ছিল, তবে সেটা তিথির একার। তাহলে সেটা ডিলিট করার তোর এত মাথা ব্যথা কিসের দাদা ভাই? সেটা তুই বুঝবি না, সেটা বোঝার মতো বয়স তোর হয়নি। আমি বিশ্বাস করি না দাদা ভাই। আমার ধারণা ওই তিথি মেয়েটার সঙ্গে তোর একটা সম্পর্ক আছে, যেটা নিয়ে ওরা তোকে ব্ল্যাকমেল করতে শুরু করে। কিন্তু তুই বুদ্ধিমান, তাই স্রেফ কায়দা করে ওদের পাতা ফাঁদ থেকে বেরিয়ে গেলি, বদলে টাকার ডিল করে নিলি। কি দাদা ভাই, ঠিক বলছি তো? রিজু, আমি যাই বলি তুই আমায় বিশ্বাস করবি না, তাই আমি আর একটা কথা বলবো না। তোর যা খুশি তুই ভেবে নে রিজু। আমার বিরুদ্ধে প্রমাণ থাকলে গ্রেপ্তার কর আমাকে। আছে তো, ওই অডিও ক্লিপিংটাই তো সবচেয়ে বড় প্রমাণ। কিন্তু আমি এত বোকা নই দাদা যে শুধু তোকে গ্রেপ্তার করব। আজ তোকে আমি পাহারায় রাখবো, আগামীকাল তুই ঠিক তোর প্ল্যান মতোই এগোবি, তখন ধরবো ওকে আর তোর মাসুম ভাইকে। এই বলে ছো মেরে ওর সবকটা মোবাইল ছিনিয়ে নেয় রিজু। অসহায়ের মতো দাঁড়িয়ে থাকে রাতুল। নিজের চেয়েও বেশি এই মুহূর্তে চিন্তা হচ্ছে মাসুমের জন্য। এতগুলো মানুষ ওর দয়ায় বাঁচে। একটা সন্তান মারা যাবার পর ওর স্ত্রী আবার সন্তান সম্ভবা। এই সময় ও যদি... চিন্তার তার ছেড়ে মনির গলার আওয়াজে, কি ব্যাপার কি তোমাদের দুই ভাইয়ের? আর রাতুল, ডাক্তার না বলেছে তোমাকে রাত না জাগতে? যাও, শুতে যাও। সরি বৌদিদি, আজকে রাতে আমি দাদা ভাইকে চোখের আড়াল করতে পারবো না। বেশ, করতে হবে না। তোমরা দুই ভাই যাও আমাদের ঘরে, যাও শুয়ে পড়ো। আমি লাইব্রেরির এই ডিভানি আজকে রাতটা কাটিয়ে দেব, মনীষা বিধান দেয়। সকাল থেকে বেশ সাজো সাজো রব তিথির বাড়িতে। পাত্রপক্ষ দেখতে আসবে বলে কথা। বলাই তো চন্দননগরের মিষ্টি অবধি আনিয়ে দিয়েছে কাকে দিয়ে। একটাই খারাপ লাগা তপনবাবুর, ওদের বাড়িটা বেশ পুরনো। জায়গা বেশি হলেও বেশ কিছু জায়গায় মেঝে নষ্ট হয়ে গেছে, দেওয়ালে ড্যাম্প। ভেবেছিলেন সময় মতো সারিয়ে নেবেন, কিন্তু তিথির বিয়েটা এরকম হুট করে লেগে যাবে ভাবতে পারেননি। কি গো কাকা, কি ভাবছো? জিজ্ঞেস করে বলাই। এই পাত্রপক্ষ আসবে, অথচ বাড়িটার যা দৈন্যদশা। রাখো তো কাকা, ওরা তিথিকে দেখতে আসবে না বাড়ি দেখতে আসবে বলো তো? সব কিছুই দেখতে আসবে রে, মেয়ের বাড়ি বলে কথা। বাক্যালাপে ছেদ পড়ে। তুলি দৌড়তে দৌড়তে রান্নাঘরে। মা, দিদি তো কিছুতেই শাড়িটা পরতে চাইছে না, সব জিনিস ছুঁড়ে ফেলে দিচ্ছে। তুলি এসে বলে মাকে, ব্যাপার কি কাকা, তিথির কি বিয়েতে মত নেই, নাকি অন্য কাউকে পছন্দ? জিজ্ঞেস করে বলাই। রাতুলের ব্যাপারটা চেপেই যান তপনবাবু। কি দরকার পাঁচকান করার? হ্যাঁ, ওই আর কি। এখনকার মেয়ে বিয়েতে মত নেই। ওদের বাক্যালাপের মধ্যেই বেরিয়ে আসেন তিথির মা। তুলি, ছেড়ে দে, দিদি শাড়ি না পরতে চায়, একটা সালোয়ার কামিজ পরেই রেডি হয়ে নিতে বল। হ্যাঁ, এটা ঠিক বলেছ কাকিমা, শাড়ি যে পরতে হবে কে মাথার দিব্যি দিয়েছে? তিথি যাই পড়ুক, যে কেউ পছন্দ করবে। অনিচ্ছা সত্ত্বেও তুলি মায়ের বার্তা নিয়েই যায় তিথির কাছে। ঘণ্টাখানেক পর পাত্রপক্ষ এসে যায়। ওদের আজ দুপুরে খাওয়ার ব্যবস্থা এখানেই। পাত্রের নাম ঈশান বসু, বয়স 26, নেভিতে কর্মরত। ঈশানের সঙ্গে ঈশানের দিদি, বাবা এবং মাও এসেছেন। বলাই এবং তিথির মা তাদেরকে আপ্যায়ন করতে শুরু করলেন।
বসুন বসুন, সব কিছু এত তাড়াহুড়োর মধ্যে হয়েছে যে আমরাও ঠিকঠাক সব জোগাড় করে উঠতে পারিনি আর কি। তপনবাবু হাত জোর করে বলেন, না না ঠিক আছে, আর আত্মীয়তা হলে আপ্যায়নের সুযোগ অনেক পাওয়া যাবে তপন, ও নিয়ে তুমি ভেবো না, ঈশানের বাবা বলেন। বেশ কিছুক্ষণ আলাপের পর ঈশানের দিদি কথাটা পারে। বলছি, আমরা যাকে দেখতে এসেছি সে কোথায়? মানে তিথিকে তো দেখছি না। হ্যাঁ হ্যাঁ বসুন বসুন, আমরা ডাকছি। এই তুলি, দিদিকে ডাক দেখি, তিথির মা বলে ওঠেন। মিনিট 10 পরে তিথি এসে হাজির হয়, একদম সাধারণ একটা সালোয়ার কামিজ পরে। পাত্রপক্ষ একটু অবাক হয়ে মুখ চাওয়াছুয়ি করলেও মুখে কিছু বলে না। তিথির মা এবং তপনবাবু প্রবল অস্বস্তিতে। শাড়ি নাই পড়ুক, তিথি যে এত সাধারণ একটা সালোয়ার পরে নেমে আসবে এটাও তাদের ভাবনার অতীত ছিল। দেখে মনে হচ্ছে আলমারি থেকে পরিত্যক্ত জামাগুলোর মধ্যে থেকে খুঁজে বের করেছে। খানিকক্ষণ কথা হবার পর ঈশানের দিদি প্রস্তাব দেয়, বলছিলাম কি, আমরা মেয়ে দেখে কি করব, ও তো ভাইয়ের সঙ্গে থাকবে। ভাইয়েরও তো বাইরে পোস্টিং, তাই আমাদের সঙ্গে কথা না বলে ও যদি ভাইয়ের সঙ্গে আলাদা কথা বলে নেয় তাহলে বোধহয় একটু ভালো হয়। প্রস্তাবটা সকলেরই মনোপুত হয়। ঈশানের বাবাও বলে ওঠেন, সত্যিই তো তপন, আজকালকার ছেলে মেয়ে ওরা নিজেরা কথা বলুক, ওদের পছন্দ অপছন্দ ওরা শেয়ার করে নিক। আমাদের দিনকাল কি আর আছে নাকি মেয়ে পছন্দ করে গেলাম তারপর একেবারে বিয়ের দিন দেখব? আমার একটা কথা বলার আছে, যদি আপনাদের কোনো আপত্তি না থাকে। সবাইকে অবাক করে দিয়ে ঈশান বলে ওঠে, না না বাবা বলো। আমি তিথিকে নিয়ে বাইরে কোথাও কথা বলতে চাই, কাছাকাছি যাব, ভয়ের কিছু নেই। ঘন্টা 2 মধ্যে ফিরে এসে লাঞ্চ করব, আপনাদের যদি কোনো আপত্তি না থাকে। ঈশান বেশ স্পষ্ট ভাষায় জানায়। তিথিও খুব অবাক হয়ে তাকায়, বাবা ছেলেটা বেশ স্মার্ট তো, মেয়ে দেখতে এসেই বলছে আলাদা কথা বলতে চায়, তাও বাড়িতে না বাইরে। না মানে বাবা, আমাদের বাড়িতেও অনেকগুলো ঘর আছে, তুমি ওপরেও। মৃদু প্রতিবাদ করে ওঠেন তিথির মা, থামো তো কাকিমা, ওরা যাক না। আর ঈশান তো ঠিকই বলেছে, ওরা হয়তো বাড়িতে ঠিক স্বচ্ছন্দ হতে পারছে না, কি তাই তো ঈশান? বলাই বলে। মুখ নামিয়ে নেয় ঈশান। অগত্যা তিথি মিনিট 10 মধ্যে রেডি হয়ে নিচে নেমে আসে। ঈশানের গাড়িতে করে 10 মিনিটের মধ্যেই ওরা পৌঁছে যায় গঙ্গার ঘাটে। বিয়েতে আপত্তি কেন? ঈশান প্রশ্ন করে। চমকে তাকায় তিথি। ওর যে বিয়েতে আপত্তি এই ছেলেটা বুঝলো কি করে? কি ভাবছো কি করে বুঝলাম? সিম্পল, তুমি যখন বাতিল একটা সালোয়ার পরে নিচে নামলে তখনই বুঝেছি এটা তুমি ইচ্ছে করেই পড়েছ। ক্রস চেক করবার জন্য বাইরে আসার প্রস্তাব দিলাম, দেখলাম তৎক্ষণাৎ তুমি ড্রেস চেঞ্জ করে এলে, তাতেই শিওর হয়ে গেলাম। এবার বলো তো আপত্তির কারণটা কি? আমাকে অপছন্দ নাকি বিশেষ কাউকে পছন্দ বলে আমাকে সহ্য হচ্ছে না? আমি বিয়ে করতে চাই না, স্পষ্ট করে কেটে কেটে বলে তিথি। সেটা তো আমিও বুঝেছি যে তুমি বিয়ে করতে চাও না, আমি শুধু কারণটা জানতে চাইলাম। আমি অন্য একজনকে ভালোবাসি, আবার খুব স্পষ্ট ভাষায় উত্তর দেয় তিথি। তাহলে সেটা বাড়িতে জানাওনি কেন? তাহলে তো আমরা আসতাম না তিথি। বলেছি, বাবা শোনেনি। কেন, ছেলেটা কিছু করে না নাকি? না, ও খুব বড় চাকরি করে। তাহলে? আসলেও বিবাহিত, একটা বাচ্চাও আছে। এসব থেকে বেরোতে ওর একটু সময় লাগবে, এটা বাবাকে বলতেই বাবা আপনাদের আসতে বলে দিল। বিবাহিত? মাই গড, তোমার সঙ্গে সম্পর্ক আছে? না মানে সেরকম কিছু নেই, আসলে আমি রাতুলদাকে। তিথি তুমি কি বলছো আমার কাছে পরিষ্কার না, প্লিজ তুমি খুলে বলো সব কিছু, আমি হয়তো তোমাকে সাহায্য করতে পারি। রাতুলের সঙ্গে পরিচয় হওয়া থেকে ওর প্রেমে পড়া সব খুলে বলল তিথি, যদিও অনির্বাণের ছবি তোলাটা বাদ দিয়ে। অবাক হয়ে শুনল ঈশান। তিথি তুমি যা বললে তাতে সারমর্ম এই দাঁড়ায় যে লোকটাকে তুমি ভালোবাসো, লোকটা তোমাকে ভালোবাসে না। ভালো না বাসলেও এত ঝুঁকি নিয়ে একটা বাজে ছেলের হাত থেকে আমাকে রক্ষা করতো। নিজের যুক্তিতে অবিচল তিথি। তিথি ভালোবাসার অনেকগুলো রূপ হয়। হ্যাঁ উনি তোমাকে রক্ষা করেছেন, এটাও ঠিক, ভালোবাসেন বলেই হয়তো রক্ষা করেছেন, কিন্তু সেই ভালোবাসা যে ম্যান অ্যান্ড ওয়াইফের তাও নাও হতে পারে তিথি। আমি রাতুলদাকে বিয়ে করব, ব্যাস। এটা তো জেদের কথা হয়ে গেল তিথি, তুমি তোমার সিদ্ধান্তের কথা শোনালে, অপর পক্ষেরও তো একটা মতামত আছে তিথি। রাতুলদা জায়গায় আমি অন্য কোনো পুরুষকে মানতে পারবো না, ব্যাস। কতটুকু বয়স তোমার তিথি? কটা পুরুষ মানুষ দেখেছো তুমি? তোমার সমস্যা কি জানো তিথি? তুমি পুরো দুনিয়াটাই তোমার মোবাইলের ভার্চুয়াল ওয়ার্ল্ডের মধ্যে দিয়ে দেখো। কারোর সঙ্গে চ্যাট করতে ভালো লাগে, অমনি তাকে ভালোবেসে ফেললে। এই যে তুমি বলছো তুমি রাতুলদাকে ভালোবাসো, কতটা চেনো তুমি রাতুলদাকে? মিশেছো তার সাথে? যদি মিশতে দেখতে চ্যাটের থেকে মানুষটা বাস্তবে কত আলাদা। আর আমি তো শিওর উনি তোমায় ভালোবাসেনি।
শোনো তিথি, এভাবে ভালোবাসা হয় না, এটাকে বলে মোহ বা ইনফ্যাচুয়েশন। ভালোবাসতে হলে একটা মানুষকে জানতে হয়, তার সঙ্গে বাস্তবে মিশতে হয়, তার সঙ্গে ঘাত প্রতিঘাতে নামতে হয়, তবে ভালোবাসা হয় তিথি। রাতুল তাকে পেতে আমি যা খুশি তাই করতে পারি, সব করব আমি, তবুও আমি ওকেই চাই। আবার একটু থমকালো ঈশান। তুমি তোমার এই ফিলিং এর কথা বলেছ রাতুলদাকে? বলেছি। কি উত্তর ওনার? আমাকে ভালোবাসে না, কিন্তু আমি ওকে ভালোবাসিয়েই ছাড়বো। উফ তিথি, এভাবে ভালোবাসা হয় না। বেসিক্যালি তিথি তোমার বন্ধু খুব কম, তাই তুমি কাউকে শেয়ার করতে পারো না। একটা সময় আমিও তোমার মতো ছিলাম তিথি, জানো। আমার তো বাইরে পোস্টিং কেউ ছিল না, ফেসবুককে ভীষণ আপন মনে হতো। এইভাবেই একটা মেয়ের প্রেমে পড়লাম। আপনি প্রেমে পড়লেন? তারপর? সেও বিবাহিতা তিথি, মুম্বাইতে থাকতো, কিন্তু তার হাজব্যান্ড বিদেশে, কোনো সন্তান নেই। চ্যাটের মাধ্যমে তার সাথে ধীরে ধীরে পরিচিতি বাড়ল। একটা সময় ওকে অনলাইন না দেখতে পেলে পাগল পাগল লাগতো। তারপর দুজনের সম্পর্ক গাঢ় হতে শুরু করলো। শারীরিক সম্পর্ক ছিল আপনাদের মধ্যে? অস্বীকার করব না তিথি, হ্যাঁ ছিল। তাহলে ওনাকে ডিভোর্স নিতে বললেন না কেন? ওটাই তো সমস্যা তিথি। মানুষ ভার্চুয়াল ওয়ার্ল্ডে যা ভাবে তা যে কতটা ফেক সেটা বুঝলাম ওর হাজব্যান্ড দেশে ফেরার পর। কিছুতেই আর যোগাযোগ রাখতো না, অনলাইন হতো না। একদিন দেখলাম অ্যাকাউন্টটাও ডিঅ্যাক্টিভেট, বদলে শুধু একটা মেসেজ, ডোন্ট কন্ট্যাক্ট মি। পাগলের মতো হয়ে গেলাম, দৌড়ে চলে গেছিলাম ওর বাড়ি। সেখানে ওর হাজব্যান্ডের সঙ্গে ওর একেবারে অন্যরকম রূপ দেখলাম। আমাকে তার আগে অবধি যা যা বলেছে পুরোটা মিথ্যে। ওর হাজব্যান্ডের সঙ্গে সম্পর্ক যথেষ্ট ভালো, আমার সঙ্গে সব সম্পর্ক অস্বীকার করলো। ওর হাজব্যান্ডও বলল বরেরা বাইরে থাকলে এরকম টাইম পাস মেয়েরা করেই থাকে, তা নিয়ে সিরিয়াসলি ভাবলে হয় নাকি? বিশ্বাস করো তিথি, পাগলের মতো হয়ে গেছিলাম। সারাক্ষণ মদে ডুবে থাকতাম। ট্রান্সফার অ্যাপ্লাই করে ভাইজ্যাক চলে আসলাম। ওখানেও শান্তি পেলাম না। বারবার ফেসবুকে খুঁজতাম, ভাবতাম যদি কোনো মেল আসে। একদিন আমার বন্ধুরা জোর করে আমাকে ওখানকার ডাক্তার দেখালো, মানসিক রোগের। চললো কাউন্সেলিং, মেডিসিন, সব। মাস 6 সমস্ত ভার্চুয়াল ওয়ার্ল্ড থেকে নিজেকে সরিয়ে রেখেছিলাম। মানে আমাকে জোর করে এসব থেকে দূরে রাখা হয়েছিল। ওটাও চিকিৎসার একটা পার্ট বলতে পারো। তারপর ধীরে ধীরে সুস্থ হলাম। এখন বুঝি ওই মেয়েটির বেসিক্যালি শারীরিক সুখের প্রয়োজন ছিল, তাইও আমাকে ব্যবহার করেছে। এর বেশি কিচ্ছু ভাবিনি। ওকে নিয়ে সংসার করার ভাবনাটা আমার ছিল, ওর না। এবারে ছুটিতে আসার আগে ডাক্তার বলল, ঈশান তুমি পারফেক্টলি ফাইন, এবার একটা বিয়ে করো, স্ত্রীকে নিয়ে এখানে এসো, আর ফেসবুক করো, বাট আনলিমিটেড না। বাড়িতে এসে বললাম তোমরা মেয়ে দেখতে পারো। কপাল দেখো, যে রোগে আমি নিজেই আক্রান্ত ছিলাম, অনেক কষ্টে বেরিয়েছি, এখানে এসে দেখছি সেই একই রোগে তুমিও আক্রান্ত। রোগ? একজনকে ভালোবাসা রোগ বলে? হ্যাঁ রোগ। এই রোগটার নাম ফেসবুক অ্যাডিকশন ডিসঅর্ডার বা এফএডি। শোনো তিথি, ফেসবুক বা চ্যাটেতে খানিকটা সিনেমার মতো দেখবে। তুমি কি সিনেমার হিরোকে বিয়ে করবে বলে স্বপ্ন দেখো? মাথা নেড়ে না বলে তিথি। কেন দেখো না? ওরা সেলিব্রিটি, বিয়ে করা যায় না ওদের। এক্স্যাক্টলি, ওরা সেলিব্রিটি। ওদের আমরা ধরতে পারি না, ছুঁতে পারি না। হ্যাঁ, পছন্দ করতে পারি, কিন্তু চ্যাট এখানেই আলাদা। এখানে মানুষটার সঙ্গে আমি কথা বলছি, ভার্চুয়াল হলেও বলছি। তুমি দেখবে তিথি, আমরা অনেক কঠিন কথা কিন্তু লিখে বলতে পারি, কিন্তু ওই একই মানুষ ফোন করলে আমরা ততটা আর রূঢ় হতে পারি না। আবার ওই মানুষটার সঙ্গে যখন দেখা করবে, তোমার ব্যবহারের আরও পরিবর্তন হবে। এই যে তুমি বলছো তুমি রাতুলদাকে ভালোবাসো, এটা কিন্তু তুমি ওর সামনে একইভাবে বলতে পারবে না। এখানে ভার্চুয়াল ওয়ার্ল্ডের হার আর প্র্যাকটিক্যাল ওয়ার্ল্ডের জয়। কেঁদে ফেলে তিথি। আমার জন্য রাতুলদা অনেক বড় বিপদে পড়ে গেছে ঈশান। শুধু আমাকে বাঁচানোর জন্য ওই অনির্বাণকে বিশ্বাস করে আমি আমার ছবিগুলো না পাঠালে রাতুলদা আজ এত বড় বিপদ হতো না ঈশান। কিসের ছবি? মাথা নামিয়ে নেয় তিথি। আমার কিছু খারাপ ছবি। আমি ভেবেছিলাম ওই ছবিগুলোর সাহায্যে আমি রাতুলদার কাছে পৌঁছতে পারবো, কিন্তু এত বড় বিপদে পড়ে যাব ভাবিনি, বিশ্বাস করো। তিথির কাঁধে হাত রাখি ঈশান। দেখেছো তিথি, তুমি একটা অজানা ছেলেকে নিজের এত পার্সোনাল ছবিও পাঠাতে দ্বিধা করনি। কি না সে তোমাকে বোঝালো ওই ছবির সাহায্যে রাতুলকে সে এনে দেবে? তুমি একবারও ভেবে দেখলে না, রাতুলদা যদি তোমার ওপর কোনো দুর্বলতা নাই থাকে, তাহলে তুমি যে ছবি পাঠাও তাতে ওনার কিচ্ছু আসবে যাবে না। আর যদি দুর্বলতা থাকেও, তাহলেও এই ছবি দেখার পর কেটে যাবে। তুমি এই বোকামি কি করে করলে তিথি? যাগ্গে, সব কিছু থেকে যে তুমি বেরিয়ে এসেছো, এই অনেক। এখন বুঝতে পারছি তুমি রাতুলদাকে কেন এত ভালোবাসো। এবার বুঝলে তো কেন আমার পক্ষে অন্য কাউকে বিয়ে করা সম্ভব না?
তিথি, একটা কথা শোনো, এটাও কিন্তু ভালোবাসা না, এটা ওনার প্রতি তোমার কৃতজ্ঞতা। ভালোবাসার সঙ্গে গুলিয়ে ফেলো না প্লিজ। আর দেখো, এই অল্প সময়ের মধ্যেই তুমি কিন্তু আমাকে বন্ধু করে ফেলেছো। নিজের অজান্তে তুমি আপনি থেকে তুমিতে নেমে এসেছো, এত পার্সোনাল কথা শেয়ার করেছো। আমি বলি কি, যা হবার হয়ে গেছে, এসব নিয়ে আর ভেবো না। তুমি ওই অনির্বাণ ছেলেটিকে ব্লক করে দাও, বাকিটা তোমার রাতুলদা ঠিক সামলে নেবেন। উনি যখন এতটা সামলেছেন এটাও পারবেন, উনি বুদ্ধিমান লোক। আরও একটা কথা তিথি, বিয়ে তোমাকে করতে হবে না, কিন্তু আমরা ভালো বন্ধু হতে পারি কি? ফেসবুকে না, সত্যিকারের বন্ধু, যাকে তুমি শেয়ার করতে পারবে, বা আমিও পারবো। মন খারাপ হলেই গঙ্গার ঘাটেই না হয় দেখা করব। লজ্জায় মুখ নামিয়ে নেয় তিথি। তুমি তো বাইরে চাকরি করো, কি করে দেখা করবে? আপাতত মাস দুয়েক আছি, তোমাকে ফেসবুক ফোবিয়া থেকে বের করার জন্য এই সময়টাই যথেষ্ট। আজ বাড়ি চলো তিথি, বাড়ির লোকেরা চিন্তা করবে। ভেবো না, আমি আমার বাড়ির লোকেদের ঠিক সামলে নেব, ওরা বিয়ের জন্য চাপ দেবে না। ঘড়ি দেখে তিথি, বেলা 12টা। আজই তো রাতুলদার সেই চিঠি দেওয়ার কথা ছিল, দিল কি? কাকে দিল? অনির্বাণ কিছু জানালো না তো। ঈশানের গাড়িতে বসে চোখ চলে যায় মেসেঞ্জারে, না কোনো মেসেজ নেই। অনির্বাণ অনলাইনও নেই, একটা মেসেজ করব ভেবেও করে না তিথি। বুঝতে পারে ঈশান লক্ষ্য করছে ওকে। ঈশানও লক্ষ্য করে তিথির টেনশন। তাহলে কি আরও কিছু আছে যা তিথি ওকে বলেনি? আরও কি হতে পারে? ভাবতে ভাবতে তিথির বাড়ি এসে যায়। সকাল সকাল উঠে রেডি হয়ে নেয় রিজু। আজ ওর জন্য একটা ভীষণ গুরুত্বপূর্ণ দিন। পুরো কায়স্থকেও ফোর্সের কথা জানিয়ে রেখেছেও। বেলা 10টা নাগাদ সিভিল ড্রেসে রেডি থাকবে সবাই। একটু রাতুলকে চোখের আড়াল করেনিও। ব্রেকফাস্ট টেবিলে এসে দেখে মা ব্রেকফাস্ট সার্ভ করছে। সাধারণত এই কাজটা ওর বৌদিদি মানে মনীষাই করে। মায়ের মুখটা দেখে খুব খারাপ লাগলো রিজুর। কয়েক ঘন্টার মধ্যেই ওনার এক ছেলে আর এক ছেলেকে গ্রেফতার করতে চলেছে। কেন করলো দাদা ভাই এটা? কি প্রয়োজন ছিল? এত টাকার প্রয়োজন ছিল? দাদা একবারও মা, বৌদিদি, এমনকি উজানের কথাটাও ভাবলো না? একটা 4 বছরের বাচ্চা ছেলে এই বয়সে যদি বাবা সম্পর্কে এরকম শোনে তাহলে? কাকাই, এই কাকাই। উজানের ডাকে সম্বিত ফেটে রিজুর। বলো, আমাকে কলাটা ছাড়িয়ে দে না। নিজের অজান্তে কেমন চোখে জল এসে গেল রিজুর। ও ঠিক এইভাবে দাদাকে বলতো কলা ছাড়িয়ে দিতে? ছেলেটা আগামীকাল থেকে এত স্বাভাবিক থাকবে তো? ওর মা কোথায় গেল? কলাটা ছাড়াতে ছাড়াতে ভাবতে থাকে রিজু। মা কই উজান? তোর আজ ক্লাস টেস্ট না? মার কি কাজ আছে, বেরিয়ে গেছে। আমাকে বিষ্ণু কাকাই স্কুলে নিয়ে যাবে। ও। খানিকক্ষণ পর স্নান সেরে এসে রাতুল বসলো ব্রেকফাস্ট টেবিলে। ভাবলেশীন মুখে, এত ধীর স্থির যে রিজুও বেশ অবাক হয়ে রাতুলকে দেখে। চুপচাপ ব্রেড আর বাটারটা মুখে তুলে নিল। কিরে রাতুল, তুই বাটার নিলি যে? একদিন মনি নেই আর তুই দেখ। রাতুলের মা ধমকে ওঠেন। ব্রেডটা মুখে ভরতে গিয়েও প্লেটে রেখে দেয় রাতুল। মুখে শুধু বলে, বয়স হচ্ছে তো মা, সব মনে রাখতে পারি না। তাই তো, আমার তো আবার বাটার খাওয়া বারণ। ঠিক আছে, তুমি স্যুপটাই দাও। আচ্ছা, মনি কোথায়? এত সকালে কোথায় বেরোলো? বললো তো অফিসের কাজ আছে। তোকে বলে যায়নি? কই না তো, ভুলে গেছে বোধহয়। মনটা একটু খারাপই হয়ে গেল রাতুলের। যাবার সময় মনির সঙ্গে একবার দেখা হলো না। আচ্ছা, আগামীকাল কি এই সুন্দর সকালটা দেখতে পাবো? না মনে হয়। উজানের রেডি হওয়া, একসঙ্গে ব্রেকফাস্ট আজই বোধহয় শেষ। খেয়ে উঠে কি মনে হতে ছেলেটাকে একটু আদর করলো রাতুল। রেডি হয়ে বেরোনোর সময় মাকেও প্রণাম করলো। দীর্ঘায়ু হোস বাবা, কিন্তু আজ প্রণাম করলি যে? আজ আমার জীবনের একটা বড় দিন মা, জয়ী হোস। চুপচাপ গাড়িতে এসে বসলো রাতুল। রিজু এসে বসলো। রিজুর চোখে জল, চোখ এড়ালো না রাতুলের। কাল রাতের পর থেকে আর ভালো করে বাক্যালাপ হয়নি। গাড়ি স্টার্ট দেবার আগে ভাইয়ের কাঁধে হাত রাখলো রাতুল। চোখের জল মোছ। দেশের কাজ করছিস, এত দুর্বল হলে চলবে? তুই তোর কর্তব্যে অবিচল থাকবি, যাই ঘটে যাক। আর সামলাতে পারে না নিজেকে রিজু, কান্নায় ভেঙে পড়ে। কেন এমন করলি দাদা? আমি কি করে নিজের হাতে তোকে নিজের হাতে আমাকে গ্রেপ্তার করতে হবে না। এত কষ্ট পেলে তুই কাজটা অন্য কাউকে দিয়ে করাস। প্লিজ দাদা, যাস না। তুই কাজটা না করলে তো আর আমাকেও এসব করতে হবে না। তুই যাস না দাদা, পায়ে পড়ি তোর। দাদা, তোকে যদি কোনো রকম ভয় দেখিয়ে থাকে আমরা বুঝে নেব, তুই শুধু যাস না। ভাইয়ের 2 কাঁধে হাত রাখে রাতুল। তুই জানিস আমি কথার খেলাপ করি না, সেটা কারোর ক্ষেত্রেই না। যা হবে দেখা যাবে, অত ভাবিস না। গাড়ি চালাতে চালাতে শুধু একটাই কথা ভাবতে থাকে রাতুল, কি করে মাসুমকে বাঁচানো যায়। আমার যা হয় হোক, কিন্তু মাসুম জেলে গেলে এতগুলো বাচ্চা, মাসুমের স্ত্রী, এদের কি হবে?
গাড়ি চালাতে চালাতে স্থির করে নেয় রাতুল। মাসুমকে যেভাবে হোক খবরটা দিতে হবে, কিন্তু কি করে? রিজু তো সারাক্ষণ চোখে চোখে রেখেছে। না, ভাবা প্রয়োজন, ভাবতে হবেই। ফোনটা ওরা দেবে না বোঝাই গেছে, অন্য কোনোভাবে দিতে হবে খবরটা। তিথি আজ আসবে কি? আসলে একটু সুবিধে হতো। দেখা যাক, একবার শেষ চেষ্টা তো করবই। রেস্টুরেন্টে পৌঁছলো প্রায় তখন বেলা 10টা। যথারীতি আলাদা হয়ে গেল রিজু। চুপচাপ ক্যাফের একটা কোণের টেবিলে গিয়ে বসলো রাতুল। ও ঢোকার সঙ্গে সঙ্গে আরও একটা ছেলে একেবারে কোণের টেবিলে গিয়ে বসলো। রাতুলের বুঝতে অসুবিধা হলো না পুলিশের লোক। এবার কি হবে? একটাই উপায়। রাতুল স্থির করে নিল, মাসুমকেও দেখতে পেলেই চিৎকার করবে রান বলে। কিন্তু পুলিশের লোক আর কোথায় কোথায় আছে কি করে জানা যাবে? যাক, তবু একটা শেষ চেষ্টা। এসব থেকে পালানোর অভ্যেস মাসুমদের আছে। মাসুমের ফিজিক্যাল ফিটনেস অন্তত এই পুলিশগুলোর চেয়ে অনেক বেশি। বন্দুক নিশ্চয়ই ওর কাছেও থাকবে। একটু দূর থেকে অ্যালার্ট করে দিতে পারলেই ও ঠিক পালাতে পারবে। তারপর যা হবে দেখা যাবে। একটু দরজার দিকে খেয়াল রাখা যাক। 10:30 বেজে গেল, এখনো কেউ আসে না কেন? মাসুম কিছু আন্দাজ করেছে নাকি? করে থাকলে ভালো, বুদ্ধিমান বলতে হবে। ভালোই হবে কেউ না আসলে। বেলা প্রায় 11টা। এবার একটু অস্থির লাগতে শুরু করলো রাতুলের। ফোনটাও নেই। একটা ফোন যে কোথাও থেকে করব, নম্বর পাবো কোথায়? ভাবতে ভাবতে পেছন থেকে একটা ছেলে বলে, আপনি রাতুল সিনহা তো? চমকে তাকায় রাতুল। ও মা, মাসুম কই? এ তো অনির্বাণ, ফেসবুকে দেখেছি। হ্যাঁ, এই তো অনির্বাণ। একটা দীর্ঘ নিঃশ্বাস ফেলে রাতুল। যাক, মাসুম যে কোনো কারণেই হোক আসেনি তাহলে। হ্যাঁ, আমি রাতুল সিনহা, বসুন। আমি অনির্বাণ বিশ্বাস, আপনার যা দেবার আছে আমাকে দিন। কোনো কথা বাড়ায় না রাতুল। কি যে ঘটবেও জানে। অনির্বাণকে বাঁচানোর বিন্দু মাত্র ইচ্ছে হলো না ওর। পেপারটা দিতে যাবার আগে পুলিশ ঘিরে ফেলে ওদের। রাতুল জানতো এটা হবে, তাই নির্বিবাদে পুলিশের জিপে উঠে গেল। আপনারা শুনুন, আমি কিছু করিনি, আমাকে শুধু একটা কাগজ আনতে পাঠানো হয়েছে। তরপাতে থাকে অনির্বাণ। আপনার যা বলার থানায় গিয়ে বলবেন। এখন থানায় চলুন। অগত্যা আধ ঘন্টার মধ্যে দুজনেই পুরকায়স্থ রুমে। বলুন মিস্টার সিনহা, এই কাজ কেন করলেন? টাকা না অন্য কিছু? কোনো উত্তর নেই রাতুলের মুখে। কি হলো বলুন? ধমকে ওঠেন অফিসার। 1 মিনিট অফিসার। সরি টু ডিস্টার্ব ইউ, মে আই কাম ইন প্লিজ? একটা মহিলা কণ্ঠে সবাই সজাগ হয়ে ওঠে। চমকে পেছনে তাকায় রাতুল। পেছনে মনীষা। মনি, তুমি? এতক্ষণ পর কথা বলে রাতুল। তোমার সঙ্গে পরে কথা বলছি রাতুল, আগে অফিসারের সঙ্গে কথাটা সেরে নি। আমি মনীষা সিনহা, ওয়াইফ অফ মিস্টার রাতুল সিনহা। কিন্তু আপাতত এই পরিচয় আমি আসিনি। আমি একজন লয়ার। আর এই হলো আমার স্বামীর অ্যান্টিসিপেটরি বিল। কোর্ট খোলার পর এটা আনতে একটু সময় লেগে গেল, তার জন্য সরি। কাগজটা ভালো করে দেখলেন মিস্টার পুরকায়স্থ, দেখে আবার ফিরিয়ে দিলেন। আপনি জানেন মিসেস সিনহা আপনার স্বামী কি করেছেন? পুরকায়স্থ বলেন, না, আমার স্বামী কিছুই করেননি। আপনারা ভেবেছেন আমার স্বামী করবেন কাজটা, কিন্তু অফিসার সরি, শুধু ভাবনার ওপরে আইন চলে না যে, তার জন্য প্রমাণ লাগে। এই কাগজটা দেখুন, লোকাল কোম্পানিগুলোর সমস্ত স্টক রেট উনি দিয়ে দিয়েছেন এই লোকটাকে। এই দেখুন ওনার সই। অফিসার, ওটা একটা প্রেডিকশনও তো হতে পারে। কোয়ার্টার রেজাল্ট আগে বেরোক, দেখুন আগে এটার সঙ্গে আসল রেজাল্ট মেলে কিনা, তারপর তো ওদের দোষী বলবেন। অকাট্য যুক্তি, ভাবে পুরকায়স্থ। তাই তো, রেজাল্ট তো কাল দুপুরের আগে বেরোবে না, তাহলে উপায়? ভাবতে থাকে পুরকায়স্থ। কিন্তু ছেড়ে দিলে মুম্বাই পুলিশকে কি জবাব দেব? অফিসার, মনীষার ডাকে চিন্তার তার ছেড়ে পুরকায়স্থর। হ্যাঁ বলুন। আমি আর রাতুল কি তাহলে যেতে পারি? হ্যাঁ, বেল যখন এনেছেন যাবেন তো নিশ্চয়ই। কিন্তু একটা প্রশ্ন, আপনি আগাম জামিনটা নিতে গেলেন কেন? সিম্পল, আপনার অফিসাররা আগেই আমার হাজব্যান্ডকে তার অফিসে গিয়ে এই নিয়ে জিজ্ঞাসাবাদ করে এসেছেন। আপনার বিশ্বাস না হয় আপনি জিজ্ঞেস করুন না। তাছাড়া রাতুলের অফিসের রেজিস্টারেও রেকর্ড আছে। সেদিন ফেরার পরেই রাতুল বলেছিল আমাকে ঘটনাটা। তখন আমি বুঝতে পারি আগাম জামিনের প্রয়োজন আছে। কটমট করে তাকায় পুরকায়স্থ রিজুর দিকে। মাথা নামিয়ে নেয় রিজু, মনে মনে বলে, উফ, প্রমাণ ছাড়া কেউ এসব নিয়ে জিজ্ঞাসাবাদ করতে অফিস অবধি যায়? ব্যাস, যদি বা মাছ ধরা পড়েছিল ঠিক জাল কেটে বেরিয়ে গেল। তাহলে আসি স্যার? আসুন, তবে শহরের বাইরে কোথাও যাবেন না। আর কালকে রেজাল্ট মিলে গেলে কিন্তু গ্রেফতার করতে বাধ্য হব। নিশ্চয়ই, আসলাম তাহলে। ও ম্যাডাম, আমার কি হবে? অনির্বাণের ডাকে পেছনে ফেরে মনীষা। আর ম্যাডাম, আমি আপনাকে কোথাও দেখেছি মনে হচ্ছে। কোথায় দেখেছি বলুন তো? ফেসবুকে।
আপনার ফ্রেন্ড লিস্টে আছি তো আমি, ওই যে মাঝে মাঝে বিরক্ত করি আপনাকে হাড় দুল বেচার জন্য, ওখানের মডেলটাই তো আমি, মনে আছে? পুতুলের মতো ঘাড় নেড়ে হ্যাঁ বলে অনির্বাণ। পাথরের মতো দাঁড়িয়ে রাতুলও। মনীষার ফেক প্রোফাইল? কবে থেকে এসব করে ও? নিজের পার্সোনাল প্রোফাইলে ছবি দেয় না আর ফেক প্রোফাইলে ছবি দিয়েছে। উফ, মনি যে আর কি ম্যাজিক দেখাবে। কিন্তু ম্যাডাম, আমার কি হবে? আবার কাতর সুরে জানতে চায় অনির্বাণ। কি আবার হবে? দোষ প্রমাণ না হলে ওনারা আপনাকেও ছেড়ে দেবেন? এক যাত্রায় পৃথক ফল হয় নাকি? খুব বেশি হলে আপনাকে আজকের দিনটা থানায় থাকতে হতে পারে। বিহ্বল হয়ে দাঁড়িয়ে থাকে রিজু। দেখতে থাকে কি অসীম দক্ষতায় ওর বৌদি দিয়েও দাদাকে নির্দোষ প্রমাণ করে নিয়ে চলে গেল। অনেকটা নির্ভার লাগে নিজেকে। গাড়িতে ওঠে মনীষা আর রাতুল। গাড়িটা ছুটে চলে যায় বাইপাসের বুক চিরে। কেউ কোনো কথা বলে না। রাতুল শুধু এটাই ভাবতে থাকে, মনি এসব একা করলো কি করে? আর মাসুম, সেই বা গেল কোথায়? ডিনার টেবিলে চুপচাপ বসে খেয়ে নেয় রাতুল। রিজু, মনীষা আর উজান কেউই কোনো কথা বলার অবস্থায় নেই। রাতুল এতই ক্লান্ত ছিল যে ঘুমিয়ে পড়েছিল। উঠেছে প্রায় সন্ধ্যায়। উজানেরও কি সব পরীক্ষা চলছে। সন্ধে থেকে মনি ওকে নিয়ে ব্যস্ত। একা পাওয়াই যাচ্ছে না মনিকে। মাসুমকে সন্ধে থেকে অন্তত 12-10 ফোন করেছে রাতুল, সুইচড অফ। চুপচাপ ডিনার খেয়ে উঠে গেল রাতুল। একটা বই নিয়ে বসলো বিছানায়। আজ স্বামীজির বইগুলোতেও মন বসছে না। বড্ড আনচান করছে মনটা। প্রায় ঘন্টাখানেক পর মনি এলো, উজানকেও ঠাকুমার কাছে ঘুম পাড়িয়ে রেখে। কি হলো, আজ এখানেই বই পড়ছো? লাইব্রেরি যাবে না? মনি জিজ্ঞেস করে। কই আর পড়ছি, পাতাই উল্টাচ্ছি শুধু। কি ব্যাপার বলো তো মনি, তুমি এসব ঘটালে কি করে? বাবা, রাতুল সিনহাও তো অস্থির হয় তাহলে? আমি তো জানতাম তুমি ভাবলে শিন। প্লিজ মনি, আর সাসপেন্সে রেখো না, পারছি না। এমনিতে হৃদয় দুর্বল। সাসপেন্স বলছো কেন? তুমি জানো না আমি লয়ার? এমা, তা নয় মনি, কিন্তু তুমি এত সব জানলে কি করে? কেন, ফেসবুকে ফেক প্রোফাইল তোমার একারই থাকতে পারে, আমার পারে না? একাই তুমি ছোট ছোট মেয়েদের প্রেমে ফেলতে পারো বুঝি? কপট হেসে বলে মনি। প্লিজ মনি, সব খুলে বলো, এত হেয়ালি করো না প্লিজ। শোনো, তুমি যখন অসুস্থ হলে তখন থেকে আমার সন্দেহ হয়েছিল যে তোমার কিছু হয়েছে। এত শরীর খারাপের মধ্যেও তুমি খুব অস্থির। তোমার কি হয়েছে বোঝার জন্য আমি তোমাকে চোখে চোখে রাখতে থাকলাম। ল ফার্মে কাজ করবার সুবাদে স্টক মার্কেটের খবরটাও কানে এসেছিল, কিন্তু পাত্তা দিনি বিশেষ। একদিন তোমার ফোনটা তুমি রেখে টয়লেটে গেছিলে। তোমার অনেক প্রোফাইলের মধ্যে আই লাভ ফটোগ্রাফি প্রোফাইলটা তখন লগ ইন ছিল। আমি একটু ঘাঁটতেই তিথির সঙ্গে তোমার মেসেঞ্জারে মেসেজগুলো পড়লাম। বুঝতে অসুবিধা হলো না এই মেয়েটি তোমার উপর দুর্বল হয়ে পড়েছে, কিন্তু অদ্ভুতভাবে দেখলাম ও তোমার ফ্রেন্ড লিস্টে নেই। বুঝলাম তোমার হয়তো কোনো অসুবিধা হচ্ছিল ওকে নিয়ে, তাই তুমি সরে এসেছো। কিন্তু এত বছরের সম্পর্ক তোমার সঙ্গে আমার, আমি এটা বুঝলাম না কি এমন অসুবিধা হতে পারে তোমার ওকে নিয়ে। চ্যাট তোমার নেশা, ইউ নো হাউ টু হ্যান্ডেল ইট। মেয়েটির প্রোফাইলে গেলাম, দেখলাম এই অনির্বাণকে ট্যাগ করা তোমার সঙ্গে কটা সেলফি। বুঝলাম এই অনির্বাণকে চোখে চোখে রাখতে হবে। ওই হাড় দুল বেচার নাম করে ওর প্রোফাইলে ঢুকে গেলাম। বাবা, মনি, তুমি লয়ার জানতাম, গোয়েন্দা তা তো জানতাম না। রাতুল বলে। বেশ, তারপর খুব ক্লোজ ওয়াচ রাখতাম। গতকাল বিকেলে রিজুকে তোমার লাইব্রেরি থেকে ওরকম উদ্ভ্রান্তের মতো বেরোতে দেখে বুঝলাম এখানেই আছে অমূল্য রতন। রাতে তোমরা বেরিয়ে যাবার পর ওই রেকর্ডিং পেনটা পেলাম, যেটা হয়তো তুমি অন্য কিছু প্রমাণ করবার জন্য রেকর্ড করেছিলে, কিন্তু 20 লাখ টাকার জন্য তুমি এই কাজ করবে এটা আমি কিছুতেই বিশ্বাস করতে পারিনি। হ্যাঁ মনি, আমি যখন মাসুমের সঙ্গে দেখা করতে গেছিলাম তখন আমার প্রাইমারি মোটিভ ছিল তিথির ছবিগুলো ডিলিট করানো। আমি ভেবেছিলাম তিথির ছবিগুলো ডিলিট করিয়ে ওদের একটা অ্যাজিউমড রিপোর্ট দেব। জানতাম তাতে নিজের বিপদ বাড়বে, তবুও রিস্কটা নিয়েছিলাম। সেই জন্যই আমি রেকর্ডিং পেনের ব্যবহার করেছিলাম, যাতে ওদের বিরুদ্ধে আমার হাতেও কোনো প্রমাণ থাকে। আমি জানতাম পেনটাকে ওরা চট করে সন্দেহ করবে না, আর 20 লাখ টাকার ডিলের নাটকটা আমাকে করতে হয়েছিল, কারণ শুধু তিথির ছবির বিনিময়ে ওরকম একটা ইনফরমেশন দেওয়াটা খুব ঠুনকো একটা ডিল হয়ে যেত। তাই বিশ্বাসযোগ্যতা বাড়ানোর জন্যই এই ছলনা করেছিলাম। কিন্তু মাসুমের হোমটায় গিয়ে আমার সব হিসেব ওলটপালট হয়ে গেল মনি। সেটা তোমার মুখ দেখে মনে আমার হচ্ছিল নিজের থেকেও বেশি অন্য কিছুর জন্য তুমি কষ্ট পাচ্ছিলে। মাসুম নামটা রেকর্ড থেকে জেনেছিলাম, ওই অনির্বাণের ফ্রেন্ড লিস্টে খুঁজলাম, পেয়েও গেলাম। রাতে ওনাকে শুধু মেসেঞ্জারে একটা মেসেজ পাঠিয়ে দিই, রাতুল ইজ ইন ডেঞ্জার, স্টে সেফ। তারপর সকালবেলা ফোন করি, সুইচড অফ। এই সন্ধেবেলা একটা প্রোফাইল থেকে খবর পাই, সেফ ম্যাডাম, ইজ রাতুল দ্য সেফ।
বুঝতে অসুবিধা হয় না, ওটা মাসুমি। বলে দিলাম এভরিথিং ফাইন। কিছুক্ষণ পর দেখি ওই অ্যাকাউন্টটাও আর নেই। কিন্তু তবু শেষ রক্ষা হলো না মনি। যে কাগজটা পুরকায়স্থ পেয়েছে সেটা আসলই, আমি আসল রিপোর্টই দিয়েছিলাম। না, ওটাও আমি চেঞ্জ করে দিয়েছি ডার্লিং। আগের দুটো কোয়ার্টার দেখে একটা অ্যাজিউম রিপোর্ট গেছে। মানে এসব তুমি কখন করলে? মনে নেই, কাল রাতে আমি লাইব্রেরিতে ছিলাম। অরিজিনাল রিপোর্ট দেখে বদলে দিতে কতক্ষণ? আর আমার সই? ওতে আমার সই ছিল তো। একটু হাসে মনীষা। 10 বছর সংসার করছি ডার্লিং, আর একটা সই নকল করতে পারবো না? কি যে বলো। এই দেখো, ছবি তুলে রেখেছি, দেখো তোমার মতো হয়েছে কিনা। ছবি দেখে আরও অবাক রাতুল। মনি, তুমি তো কোন দিন আমার ব্যাংক অ্যাকাউন্ট ফাঁকা করে দেবে গো? হাসতে হাসতে বলে রাতুল। করতেই পারি, তোমার টাকা কি আমার টাকা নয়? অকাট্য যুক্তি, হার মানছি। বর্ন লয়ার তুমি। আমার সব কিছুই তোমার, আর তুমিও আমার। মনিকে হাত ধরে কাছে টেনে নেয় রাতুল। আদর করতে করতেই বলে, কিন্তু মনি, তাহলে বেচারা অনির্বাণটাকে তো বেকার বেকার হ্যারাস্ট হতে হচ্ছে। হোক, আর ও যে অকারণে তোমাকে এত হ্যারাস্ট করলো তার বেলা? ও যা করেছে একটা রাত শ্রীঘর, তার জন্য এমন কিছু না। আমার তো মনে হয় মাসুম ভাই ওকে ইচ্ছে করেই পাঠিয়েছে, যাতে পুলিশের চোখ মাসুম ভাইয়ের দিক থেকে সরে যায়। আর শোনো, কাল দুপুরে যখন রিপোর্ট মিলবে না, তখন প্রমাণের অভাবে ওকে এমনি ছেড়ে দেবে। লাইট অফ করে দেয় রাতুল। বহুদিন পর নিশ্চিন্তে স্বামী স্ত্রী মিশে যায় একে অপরের শরীরে। দিন 15 পর। রবিবার বেশ আরাম করেই কাটছিল রাতুলের। ছেলে উজানের সঙ্গে খানিকটা ক্রিকেট খেলে স্টাডিতে গিয়ে বসলো রাতুল। রিজু এখন অনেকটাই স্বাভাবিক। হঠাৎই একটা আননোন নম্বর থেকে ফোন। ধরবো কি ধরবো না ভাবতে ভাবতেই ধরেই ফেললো রাতুল। গুড মর্নিং দাদা, কেমন আছেন? সব ঠিকঠাক তো? মাসুম, কেমন আছো? কোথা থেকে বলছো? কোথা থেকে বলছি বলা যাবে না দাদা, তবে আপনি খুব ভাগ্য করে বউ পেয়েছেন। বৌদি সেদিন না থাকলে কি যে হতো। তা বটে, আমিও স্বীকার করি। মনি সত্যি খুব ধৈর্য আর বুদ্ধির পরিচয় দিয়েছে। তোমার বিবি কেমন আছে মাসুম? ভালো আছে দাদা, ওকে নিয়েই এসেছি আমার সঙ্গে। ভালো করেছো মাসুম, এই সময় তোমার সাহচর্য ওর প্রয়োজন। আচ্ছা, এবারে তো তুমি লাভ করতে পারলে না, তাহলে তোমার বাচ্চাগুলোর কি হবে? হ্যাঁ দাদা, এবারে একটু লস হয়ে গেল, সে আর কি করা যাবে। ব্যবসার এসব রিস্ক থাকেই। মাসুম, তুমি কিছু মনে না করলে একটা কথা বলবো? বলুন দাদা। ওই যে মেয়েটির ব্লাড ট্রান্সফিউশন করবে বলেছিলে, ওকে তুমি টাটা মেমোরিয়ালে ভর্তি করে দাও। যা খরচ হবে আমি দেব। সত্যি দেবেন দাদা? হ্যাঁ, সত্যি দেব। কোনো ব্যাংক অ্যাকাউন্টে পাঠাচ্ছি না, তাতে রিস্ক আছে। তার চেয়ে তোমরা ওকে নিয়ে এসো, ভর্তি থেকে সব খরচ আমার। আপনি খুব ভালো লোক দাদা, আপনার ভালো হোক। আর কখনো কোনো প্রয়োজন হলে আমাকে ইয়াদ করবেন। ভালো থাকবেন, রাখছি। তুমিও ভালো থেকো মাসুম, আর ভালো খবরটা দিও আমাকে। মনটা খুব হালকা হয়ে গেল রাতুলের। যাক, সব ঠিকঠাক হয়ে গেছে। মাসুমও নিরাপদ। ওর আগেকার অপরাধ প্রমাণ করা খুব মুশকিল হবে পুলিশের পক্ষে। আবার একটা বই নিয়ে বসলো রাতুল। মিশর দেশের বই। আবার ফোন, এবারে তিথি। ওর ফোনটা তিথির কাছেই রয়ে গেছে। সেদিনের পর আর খোঁজই নেওয়া হয়নি তিথির। হ্যালো তিথি, বল কেমন আছিস? ভালো রাতুলদা, তুমি কেমন আছো? ঠিক আছি, তোর খবর বল। অনির্বাণ লকআপ থেকে বেরিয়ে আর বিরক্ত করেছে নাকি? না, ওকে আমি ব্লক করে দিয়েছি। আর ফোনও করেনি? আমি একটা অন্য কথা বলবার জন্য তোমাকে ফোন করলাম রাতুলদা। হ্যাঁ বল। সামনের মাসে আমার বিয়ে রাতুলদা। বাবা সম্বন্ধ করেছিল, ছেলেটাকে আমার ভালোই লেগেছে। তুমি বৌদি আর উজানকে নিয়ে এসো, তোমাকে কার্ড পাঠিয়ে দেব। এসো কিন্তু। আর এতদিন তোমাকে খুব জ্বালিয়েছি রাতুলদা, তার জন্য সরি। নিশ্চয়ই আসবো, সুখী হোস। ফোনটা রেখে আরাম করে 2 নম্বর ফোনটা নিয়ে বসলো রাতুল। আজ দিনটা খুব ভালো। মেঘ কেটে রোদ উঠেছে। নিশ্চিন্তে ফেসবুকের একটা প্রোফাইল থেকে পিপল ইউ মে নো সার্চ করতে শুরু করলো রাতুল। বই পোকা বলে একটা প্রোফাইলে এসে চোখ আটকে যায় রাতুলের। বেশ ইন্টারেস্টিং নাম তো, বই পোকা। ছেলে না মেয়ে দেখি তো জিজ্ঞেস করে। নমস্কার, আপনি বই পড়তে ভালোবাসেন বুঝি? খানিকক্ষণ পর উত্তর আসলো, তা বাসি। আপনি? আমিও খুব ভালোবাসি। আমার তো বাড়িতেই একটা আস্ত লাইব্রেরি আছে। তা আপনি কি ধরনের বই পড়তে ভালোবাসেন? সব। তাই? আমিও সব রকমই বই পড়ি। বাহ, তাহলে এরপর থেকে ভালো বইয়ের সন্ধান করতে হলে আপনাকে জিজ্ঞেস করব।
জিজ্ঞেস করে লাভ নেই। কেন? কারণ ওটা আপনি আমার আগে জেনে লাইব্রেরিতে স্টক করবেন, আর আমি লাইব্রেরি থেকে নিয়ে পড়ে ফেলবো। একটু ঘাবড়ে যায় রাতুল। মানে কি বলতে চান আপনি? লজ্জা নেই না তোমার? কে, মনি? হ্যাঁ গো, আমি তোমার বউ। নির্লজ্জ কোথাকার। তোমার মতো বেহায়াদের না বাঁচানোই উচিত না, ফাঁসাই উচিত তোমাদের। এই সবে এত ঝড় গেল, আবার ফেক প্রোফাইল থেকে আর একটা ফেক প্রোফাইলে চ্যাট করছো। ক্ষমা করে দাও মনি, দূর হও চোখের সামনে থেকে। তুমি তো জানো মনি, চ্যাট না করে আমি থাকতে পারবো না, ওটা আমার নেশা। এরপরে বিপদে পড়লে আমি আর বাঁচাতে যাব না, কিন্তু যা খুশি তাই করো গিয়ে। আচ্ছা বলছিলাম, আমি না হয় ফেক প্রোফাইল খুলে বসে থাকি, তুমি তো এসব করতে না মনি। তুমি হঠাৎ এসব শুরু করলে কেন? দায়ে বউ তো, ঘাড় থেকে তো আর ঝেড়ে ফেলতে পারি না, তাই তোমাকে চোখে চোখে রাখার জন্য একই কাজ আমাকেও করতে হলো। তবে প্রোফাইল ওপেন করলেও এত প্রোফাইল মেনটেন করা অসম্ভব আমার পক্ষে। ওই ট্যালেন্ট আমার নেই, সময়ও নেই। যাও স্নান করে খেতে এসো, আজ দুপুরে বিরিয়ানি আছে। এক্ষুনি আসছি মনি, লাভ ইউ। আজকের এই সাসপেন্স, মজার এবং শিক্ষণীয় গল্পটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। ধন্যবাদ।